আসসালামু আলাইকুম। শুক্রবারে আসলে জুমার নামাজের পরে খাওয়া দাওয়া করে 3:30টায় যে কোনো প্রোগ্রামে হাজির থাকা এটা আসলে অনেক কঠিন। এরপরেও এখানে যে কজন দেখতে পাচ্ছি আমি আসলে সংখ্যার চেয়ে মানে সিরিয়াসনেস খুবই গুরুত্বপূর্ণ। আসলে এখানে অনেক মানুষ, এই অর্থে যে আজকে প্রোগ্রামে অনেকগুলো হাই ভোল্টেজ প্রোগ্রাম, এর মধ্যেও এরপরে চারতলা বেয়ে এ পর্যন্ত চলে আসা। তো যারা এসছেন তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক শুক্রিয়া। আমি প্রথম কয়েকটা ডিসক্লেইমার বলে নেওয়া দরকার। প্রথমত, আমি তো আসলে একাডেমিশিয়ান না, যদিও একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, কিন্তু ওটা গৌণ সবার কাছে। সবাই আমার এই রাজপথের আহ মানুষ হিসেবেই চেনে, এটা আমার জন্য আনন্দের। তো আজকে আমার ধারণা যারা দু চারজন এসছে এরা হয়তো আমাদের শিরোনামের জায়গা থেকেই আসতে পারে বলে আমার বিশ্বাস। তো আমি যেটা কয়েকটা ডিসক্লেইমার বলবার কথা, সেটা হলো যে যেটা কোনোভাবেই আমি আজকে করব না যে আমি যে কথাগুলো বলবো এটা রেফারেন্সিং করতে যে যে কোন বইয়ের কততম পৃষ্ঠায়, মানে এটা যেন একদম একটা রেফারেন্সিং লাইব্রেরি হয়ে না ওঠে। আমার আলাপের জায়গা থাকবে যে আমি হয়তো কিছু নোকতা দিয়ে যাব খুবই বিচ্ছিন্ন ভাবে, আমাদের এই আলোচনার সাথে যেটা সম্পর্কিত মনে হবে আমার কাছে। বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন গল্প আমি আপনাদের সাথে একদম ইনফর্মাল ওয়েতে বলবার চেষ্টা করব। সুতরাং আমি ধরে নিচ্ছি লোকজন কম থাকার সুবিধা হলো এটা, যেটা একটা বড় প্রোগ্রাম, সুতরাং সেই চাপ আমার মাথায় নাই। এটা আমরা যারা ভাই বন্ধু আছি নিজেরা গল্প করব, আলাপ করব। এই আলাপের পরে আমার যেটা নিজের একটা ইচ্ছা, সেটা হলো আমার পক্ষে যে হোক বিপক্ষে যে হোক এই আলাপের একটা উস্কানি যদি তৈরি হয়, তারপরে নতুন কোনো আলাপ তৈরি হয় এবং সেটাকে কেন্দ্র করে আরো 10টা প্রোগ্রাম যদি পরবর্তীতে হয়, সেটা আমার জন্য সব থেকে ভালো লাগা। তো সে জায়গা থেকে আমরা যেভাবে শুরু করতে চাই, আমি আপনাকে আজকে শিরোনামটা কয়েকটা শব্দ নিয়ে প্রথমে একটু আলাপ করে রাখবো, কারণ এটা আমরা যে সব জায়গায় শেয়ার করেছি, অনেক জায়গায় শব্দগুলো নিয়ে অনেকে বলেছেন ভিন্ন করে যে শব্দগুলোর তাৎপর্য কি। একটু একটু করে বলি যে যে শাহবাগ উত্তর জমানায়, আমাদের শিরোনামে বুঝবেন যে আমরা শাহবাগ উত্তর কালে বা না বলে আমরা জমানা বলছি। আর প্রথমত ধন্যবাদ, আজকের প্রোগ্রাম যারা আয়োজন করছেন এটা তো তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অর্থে যে আহ এই শিরোনামে প্রোগ্রাম করা বাংলাদেশে ঝুঁকিপূর্ণ, এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো ঝুঁকিপূর্ণ। এই অডিটোরিয়ামটার প্রতি আমার যেটা একটা স্মৃতিচারণ আছে, আজ থেকে 3-4 বছর আগে এখানে আমার ডিপার্টমেন্ট থেকে একটা দিনব্যাপী ইংলিশ প্রেজেন্টেশন, ইংলিশের উপরে প্রেজেন্টেশন আর ফনেটিক্স এর উপরে আলাপ হয়েছিল। আমি একজন ওখানে ট্রেনার হিসেবে অংশগ্রহণ করেছিলাম। তো আজকে আবার অন্য পারপাজে আসা। একটু প্রথম বলা যে শাহবাগকে আসলে আমরা কিভাবে ফ্রেমিং করি বা করব। আমরা বলতে এখানে দুই একটা কথা বলে নেওয়া দরকার, যে আলোচনার স্পন্টেনিটি আসতে হয়তো একটু সময় লেগে যাবে, 2-4 মিনিট। আর আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলি যে আপনাদেরকে বিরক্ত করে কথা শোনানোর মতো একদম দুঃসাহস আমার নাই। আমি আপনাদের চোখে চেয়ে যখন বুঝবুন যে আপনারা টায়ার্ড হয়ে গেছেন, ওখানে আলোচনা শেষ। কারণ একদিনে সব পড়াইয়া বুঝাই খাই ফেলবো, এটা খুব খারাপ কথা। আমি কিছু আলাপ তুলতে চাই, আপনারা আমাদের সাথে গল্প করবেন। এবং যখন আপনাদের ক্লান্তি চলে আসবে ইনশাল্লাহ তার আগে শেষ করে দিব। আর এমনিতেই আমার প্ল্যান ইনশাল্লাহ এখন বাজে 4টা 40 পর্যন্ত সর্বোচ্চ, আমি হয়তো 40 মিনিট বলবার চেষ্টা করব। ওকে। শাহবাগ বলতে শাহবাগ ভার্সেস শাহবাগিতা, এই জায়গাটায় আমাদের নিজেদের বোঝাপড়া যেটা তৈরি করতে চাচ্ছি। 2013 সালে যে বাংলাদেশের শাহবাগ হয়েছে, আমরা মনে করি অন্তত কম করে হলেও সেটা গত 100 বছর, 1857 সালের যে সিপাহী বিপ্লব, তার পরবর্তী থেকে 2013, এই লম্বা সময়ের বাঙালি মুসলমানের চরিত্র, বাঙালি মুসলমানের ক্ষমতায়ন, ক্ষমতার থেকে সরে যাওয়া, এই দীর্ঘ যে যাত্রা, তাকে মানে তাকে নিষ্পেষিত করা, এর একটা আউটবার্স ফাইনালি যেটা ঘটেছে, এটা হয়েছে 2013 সালে। সুতরাং 2013 সালের শাহবাগকে আমরা দুটো জিনিসের সাথে ফ্রেমিং করতে চাই না। সেটা হলো, এক, শাহবাগ মানে শাহবাগের জায়গাটাকে, যে শাহবাগেই যে এসেছে সেই শাহবাগ ওন করে, নাকি ওয়াশিংটনে থেকেও কেউ শাহবাগ হতে পারে, অথবা অন্য কোথাও থেকেও হতে পারে। সুতরাং শাহবাগ ইজ এ সিম্বল। সেই সিম্বলটা কি অর্থে সেটা আমরা আলাপ করব। আর শাহবাগের সময়টাকে আমরা 2013কে ফ্রেমিং করি না, আমরা এটাকে ফ্রেমিং করার চেষ্টা করি অন্তত 47 থেকে তো শুরুই, বাট তারও অন্তত 50-60 বছর আগে থেকে। যে এই জার্নিটা কি করে হলো, সে করে পাকিস্তান আন্দোলন, মুক্তিযুদ্ধ, হতে 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 আজকের বাংলাদেশ। এবং আমরা আউট অ্যান্ড আউট একটা ব্যাপার ক্লিয়ার করি, আমরা এটা বলি যে এই যে আজকে 24-এর গণহত্যা, যেটা বলতে অনেক রাজনৈতিক দলেরও দ্বিধা আছে। অবশ্যই সেটা তাদের পাওয়ার পলিটিক্স এর সাথে অংশ, এখন পর্যন্ত যেহেতু আমরা পাওয়ার পলিটিক্স এর অংশ না, এই জন্য আমরা সাহস করে কিছু কথাবার্তা বলে ফেলতে পারি। আমরাও একদিন এমপি মন্ত্রী যদি হয়ে যায়, তখন আমরা আবার সেই সত্য কথা বলবো না। তার আগ পর্যন্ত তার বলতে দ্বিধা নাই, যাতে আমরা ভোট টোট পাই পরবর্তীতে। হ্যাঁ। তো সেটা হলো, আমরা শাহবাগ
কে ফ্রেমিং যখন করছি পৃথিবীর সব জায়গা থেকেই, একইভাবে 2013 কে না, অন্তত 100 বছর ধরে আমরা এই শাহবাগের সময়টাকে ফ্রেমিং করব। এইখানের সামনে এসে 2024, আর সর্বশেষ অন্তত আপনি 1912-13 পর্যন্ত। আমি এই টাইমটাকে কেন বলছি সেটা সামনের গল্পে বলবো। আর যেটা আমরা টিএসসি তে কিছুদিন আগে, এই যে পরশু আমরা গণহত্যার 100তম দিন উপলক্ষে কান্দে আমার মায় যে প্রোগ্রামটা করেছি ইনকিলাব মঞ্চ থেকে, ওখানে আমরা খুব স্পষ্ট বলেছি যে শাহবাগ হলো বাংলাদেশের এমন একটা দেয়াল, যেই দেয়ালের আগে আর পরে, সামনে আর পিছনে, এইটার মধ্যে কোনো গ্রে এরিয়া নাই। এটা আপনাকে ক্লিয়ার হতে হবে। এই গণহত্যাটা হতে পেরেছে 13 শাহবাগের জন্য। শাহবাগ হলো এমন একটা জায়গা, এমন একটা নাম, যেটা প্রচন্ড আকারে ফ্যাসিবাদ কায়েমের আতুরঘর হিসেবে বাংলাদেশে পরিলক্ষিত হয়েছিল। সেই জায়গা থেকে হয়ে 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 আয়নাঘর হলো, শাপলা চত্বর হলো, এবং হতে হতে সর্বশেষ 24 পর্যন্ত হলো। আমরা যে আজকে কথা বলতে পারছি, এখানে কিছু মানুষ একত্র হতে পেরেছি, এটা তো একটুখানি স্বাধীনতার ফসলই। কিন্তু সেই ফসলটা কতদিন থাকবে, নাকি আবার নতুন কোনো শাহবাগ হয়ে আবারও কেউ কেউ ফাঁসির মঞ্চে ঝুলবে, এটা হয়তো ইতিহাস বলবে। একই সময় আমরা মনে করতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে বাহাদুর শাহ পার্ক, আগের নাম ভিক্টোরিয়া পার্ক, এই পার্ক তো এখনো আমাদের চোখের সামনে আছে। সুতরাং কোনো কিছুই বিচ্ছিন্ন না, এখান থেকে শুরু। আমার খুব মনে পড়ে, একটু ফাঁকে বলি, যখন আপনাদের সামনে আজকে যতবার আমি কথাটা বলবো, কাইন্ডলি আমাকে আমি হিসেবে নিবেন না। আপনি মনে করবেন বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে আমি হলাম সেই সমাজের প্রতিনিধিত্ব করি, যারা বাংলাদেশে লক্ষ লক্ষ তাদের লোকজন আছে, তারা ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, কিন্তু সোসাইটিতে ক্ষমতায় বা সামাজিকীকরণের কোথাও তার স্টেক খুবই কম ছিল, এবং সেটা তাকে বৃহত্তর লড়াই করে 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 তাকে বারবার বলতে হয়েছে আমি বাংলাদেশি, আমি বাঙালি মুসলমান, এই সেই বলে বলে। সুতরাং যতবার বলবো আমি, আপনারা এটাকে পড়বেন আমরা। আমি যতবার বলবো আমার আব্বা, অতবার কাইন্ডলি আপনারা পড়বেন আমাদের আব্বারা। কারণ আজকে আমি অনেক বড় ওই পরিসরে আলাপ না করে আমি একটা গল্প দিয়ে শুরু করতে চাই। গল্পটা কোনো না কোনো ভাবে পরবর্তীতে আমরা একাডেমিকলি রিড করতে পারবো। বছর খানেক আগে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে আমি খুব সাহস করে সর্বশেষ একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। স্ট্যাটাসটা রয়ে গেছে এখনো। এইটার পরেও অনেকে আমাকে বলেছে যেটা আমার হাইড করা দরকার। সেখানে আমি লম্বা স্ট্যাটাসের শেষের দিকে যেটা বলেছিলাম যে এখন যে বাংলাদেশ, এই বাংলাদেশে আহ এই অবস্থায় গণতন্ত্র আর কখনো হবে না। বাংলাদেশের ভবিষ্যৎ দুটো, ফ্যাসিজম হতে হতে রাষ্ট্রের মানুষের অধিকার সংকুচিত হতে হতে আরো সংকুচিত হবে, হতেই হবে। এরপরে একটা ম্যাসিভ ডিস্ট্রাকশন হবে, একদম তুমুল একটা ডিস্ট্রাকশন হবে। সেই ডিস্ট্রাকশনের পরে ধীরে ধীরে একটা রিকনসিলিয়েশন তৈরি হবে। সেই রিকনসিলিয়েশন কবে হবে, কত দিনের মধ্যে হবে আমরা জানি না। এর কোনো একদিন পর একটা নতুন বাংলাদেশ বিনির্মিত হবে। তো আমি তো আর রাষ্ট্রবিজ্ঞানী না, যদিও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, কিন্তু এইটা যে 1 বছরের মধ্যেই অন্তত এরকম কিছুটা ঘটে যাবে, এটা বুঝলে তো তখন আরো ভাবসাপ নিয়ে এটা দিতাম, বলতাম যে আমি রাষ্ট্রবিজ্ঞানী এই সে বলে। তো অতখানি সাহস করি নাই। আলাপটা হলো ম্যাসিভ ডিস্ট্রাকশন যেটা হওয়া উচিত ছিল সেটা তো হয় নাই। আমি সবসময় বলি জুলাই আন্দোলনটা আমাদের যেভাবে হাইলি একদম মানে শোর যে 15 দিন ছিল, যদিও প্রচুর রক্তপাত হতো, আরো অন্তত যদি এই আন্দোলনটা 3 থেকে 4 মাস কন্টিনিউ করতো, তাহলে বাংলাদেশের জন্য অনেক ভালো হতো। এই অর্থে ভালো হতো, খেয়াল করেন, আমরা এই ফ্যাসিবাদ পতনের জন্য বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যখন রাজপথে নামলো, আমরা কাউকে চিনি না, মুখ চিনি না, কার কি মোটিভ জানি না, কার কি আদর্শ জানি না, আমরা সবাই মিলে হাসিনা পালিয়ে গেল। কিন্তু যেটা 3-4 মাস ধরে হতো, আমরা একে অপরের মধ্যে বোঝাপড়া তৈরি হতো। কারণ নেশন বিল্ডিং অথবা আরো ছোট করে করে স্টেট বিল্ডিং এর জন্য যেই জিনিসটা সবচেয়ে জরুরি, নিজের জনপরিসরে মানুষের মধ্যে বোঝাপড়া তৈরি হওয়া। শাহবাগ এমন একটা বিভাজিত সমাজ তৈরি করে দিয়েছিল, বোঝাপড়া তো দূরের কথা। আমরা, আপনি ভাবেন একটা দেশের মানুষের যেখানে অলমোস্ট 99% মানুষের ভাষা এক, 90% মানুষের ধর্ম এক, এবং বাকি যে 7 বা 8% অন্য ধর্মের, তাদেরকে আমরা ভীষণভাবে চিনি। কি পরিমাণ হোমোজেনাস একটা জায়গা, সেইখানকার মানুষের মধ্যে যে পরিমাণ বিভাজন তৈরি হলো, সেই বিভাজনের দাগ তো একদিন দুই দিনে ঘুচবে না। সুতরাং এই ফ্যাসিবাদের আইকন পালিয়ে যাবার সাথে সাথে আমাদের কিন্তু এখন বিভিন্ন নতুন নতুন উইং তৈরি হয়ে গেল, নতুন নতুন দোকান খুললো, এখন আমরা এর পক্ষে বিপক্ষে মিছিল দিচ্ছি। সেই অর্থে বলেছিলাম আরো আমাদের রক্ত ঝরতো, তবে 3-4 মাস যদি আরো হতো, আমরা ইন দ্য মিনটাইম অনেক বোঝাপড়া তৈরি করে ফেলতে পারতাম আমাদের জাতি গঠনে। যাই হোক, তাহলে আমি যেটা এখন বলতে চাই, এখন আমরা কোথায় আছি? আমরা আছি, ডিস্ট্রাকশন যা হবার হলো, সামনে আরো হবে কিনা এটা প্রশ্নের ব্যাপার। তবে এখন আমাদের পথ রিকনসিলিয়েশনের। আমরা এখানে বহু পথ, বহু মত, বহু মানুষ এখানে আছে,
সবার ভিন্ন ভিন্ন দোকান আছে, দোকানকে আমি খারাপ অর্থে বলছি না, ভিন্ন ভিন্ন এজেন্ডা আছে। এদের সাথে আমরা সমঝোতাটা কি করে করবো, আলাপটা আমরা কি করে তুলবো তাদের সাথে, এই রিকনসিলিয়েশন কোন পথে হবে। সুতরাং এটা তো একটা দীর্ঘ জার্নি। আমরা আমার খুব ভালো লাগবে এই আলাপটা আজকে আপনাদের কাছে আমি খুব ঝুঁকি নিয়ে বলবো, খুবই অজনপ্রিয় এবং ঝুঁকিপূর্ণ আমার নিজের জন্য। এরপর আমি এই অর্থে বলবো যে আজকে তো আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবোই না। আপনারা এখান থেকে যেই কজন লোক আছেন সবাই বাড়ি গিয়ে 5 দিন 10 দিন 1 মাস পরেও প্রত্যেকে যদি ভিন্ন করে এই শব্দগুলোকে একটা ভাবনার খোরাক তৈরি হয়, আলোচনার উস্কানি তৈরি হয়, এবং আপনারা সবাই ভিন্ন ভিন্ন আবার ভাবতে শুরু করেন এবং কথা বলতে শুরু করেন, আমার ধারণা পক্ষে বিপক্ষে এই বাইরে বাইরে করতে করতে আমরা একটা সময় কাছাকাছি বিন্দুতে ইনশাল্লাহ চলে আসতে পারবো, এবং সেই বিন্দুকে ধারণ করে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো বলে আমরা স্বপ্ন দেখি। গল্পটা প্রথম বলি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পূর্ব প্ল্যান ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমার পরিচয় দেই, এই পরিচয়টা আপনার জন্য জানা এই জন্য জরুরি যে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট, এই যে শাপলা শাহবাগ মাঝখানে একটা অবস্থান, এই জন্য আপনার জন্য হেল্পফুল হবে। আমার আব্বা একজন আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল এবং মসজিদের ইমাম, এবং আমার কমিউনিটিতে তিনি অত্যন্ত সংগ্রামী একজন মানুষ বলে পরিচিত এবং সর্বজন শ্রদ্ধেয় আলেম। আমরা ভাই বোন সকলেই একটা সময় পর্যন্ত মাদ্রাসায় পড়েছি, এরপরে বিশ্ববিদ্যালয়ে পড়েছি। এই কথা বলবার কারণ, ফাঁকে যেটা বলে নেওয়া দরকার, আমার আব্বা শুধু আলেমই অত্যন্ত রক্ষণশীল একজন মানুষ। আর মানে ইসলাম প্রশ্নে তিনি যতটুকুন বোঝেন এখান থেকে তিনি সরতে রাজি না। তিনি যতদূর জানেন ওটা মানার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। তো আমার আব্বা কোনোভাবে আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন না, তার ইচ্ছা আমাকে আল আজহার ইউনিভার্সিটিতে পড়াবেন। ছোটবেলা থেকে আমি আরবিতে ভালো ছিলাম, এই স্বপ্ন আমার মধ্যে দীর্ঘদিন মানে তাড়িত হয়েছিল। ইন্টারের প্রথম দিকে একটু একটু চিন্তা আসতে শুরু করলো যে তাহলে ভার্সিটি পরীক্ষা দিব কি দিব না। আমার আব্বা খুবই অনড়, তার পয়সায় তার ছেলেকে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াবেন না, এটা তার হিসাব। তো একটা গল্প আপনাদেরকে বলি। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই তখন আব্বার হঠাৎ চিন্তায় পরিবর্তন ঘটলো। একটা শর্তে তিনি আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে দিবেন, মানে ভর্তি হতে দিবেন। শর্তটা কি সেটা বলার আগে আপনাদেরকে একটা ঐতিহাসিক ঘটনা বলি। ঘটনাটা আপনারা গুগল করলে অল্প পাবেন, এটা নিয়ে আলাপ হওয়া দরকার। যেটা আপনি সার্চ দিলে পাবেন যে কুলকাঠি হত্যাকাণ্ড। এইটা ব্রিটিশ আমলে যেই কটা খুব বাজে হত্যাকাণ্ড হয়েছে মুসলমানের উপর, এর একটা হলো কুলকাঠি হত্যাকাণ্ড। এখান থেকে আমার বাড়ি 3 থেকে 4 কিলোমিটার দূরে। আমি ছোটবেলা থেকে, আমার আব্বা যেহেতু মসজিদের ইমাম এবং উপজেলা জেলা শহরের ম্যাক্সিমাম বড় প্রোগ্রামে তিনি দোয়া করতেন, যত শহীদদের নামে দোয়া করতেন, শহীদে বালাকোট এরকম বলতে বলতে তিনি সবসময় যে কুলকাঠির শহীদদের কথা বলতেন। এই গ্রুমিংটা আমরা শুনি যে কুলকাঠির শহীদ এই সেই। তাহলে বই পুস্তক পড়ার আগে এই গল্পটা যেরকম জেনেছি, কুলকাঠিতে পাশাপাশি এটা হলো ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার 2টি ইউনিয়ন, একটা হলো কোনাবালিয়া, একটা হলো কুলকাঠি, পাশাপাশি ইউনিয়ন। কোনাবালিয়ায় বিখ্যাত একটা হিন্দু মন্দির আছে, শিব মন্দির, এবং এখানে ঐতিহাসিক একটা শিব মেলা হয়। এটা আগে 15 দিন 20 দিন ধরে হতো, এখন ছোট হতে হতে 3 দিন 5 দিন ধরে হয়। এর মানে অনেক হিন্দু জনগোষ্ঠীর মানুষ সেই শিববাড়ির মেলায় যেতেন। আর তারই পাশে মুসলিম কমিউনিটিও প্রচুর। সেখানে একটা মসজিদ আছে। গল্পটা এরকম যে শিববাড়ির মন্দিরে যারা উপাসনা করতে যেতেন তারা তো বিভিন্ন পথ থেকেই যেতেন। তো একটা মসজিদের পাশের রাস্তা, ওখান থেকেও তারা হিন্দু জনগোষ্ঠী যারা তাদের স্বাভাবিকভাবেই তাদের ঢোল অথবা তাদের বাদ্য বাজাতে বাজাতে ওখান থেকে যেতেন। এইটা তখনকার যারা আবার মুসলমান যারা মসজিদে নামাজ পড়তো আসর বা জোহর, এই সময় তারা বাদ্য বাজাতে বাজাতে যেতেন। এটা তাদের অনেকটা মনোকষ্টের কারণ হলো। আমি চাইলে ওই সময়ের একদম প্রত্যেকটা নাম বলে বলে আমি আপনাকে বলতে পারবো, কিন্তু আমি মনে করি এটা একটা অকাজ। কারণ হলো আপনি চাইলে তো নামগুলো বের করতে পারবেন, আলোচনার গল্প থেকে তখন নামই চলে যাবে। আমি কোনোভাবে এইভাবে আলোচিত হতে চাই না যে এই ভদ্রলোক প্রচুর তথ্য জানে, প্রচুর বই টই পড়ে। আমার বরং এইটা বললে আমার ভালো লাগে যে আমি রাস্তাঘাটে রাজপথে আমরা যা দেখি এখান থেকে শিখি। বই শেখার একটা অংশ, কিন্তু লাইব্রেরি হয়ে ওঠার মতো কি বলবো যে এইটা আসলে আমাদের ভালোবাসার জায়গা না। গল্পটা হলো এরকম যে মুসলমানরা হিন্দু কমিউনিটির সাথে 3 থেকে 4 বার বসলেন যে কাইন্ডলি এই পথটা ব্যবহার না করে অন্য পথ থেকে তারা যেতে পারে কিনা, অথবা নামাজের সময় যখন মসজিদ থেকে তারা যান মসজিদের সামনে থেকে, তখন যেন অন্তত তাদের বাদ্যযন্ত্র না বাজিয়ে এখান থেকে যেন শান্তভাবে যান। এইটা কিন্তু বাংলাদেশের এখন কালচার। আমি এখন যেখানে আমার জন্মস্থান নলছিটিতে, আমার বাসার 5 মিনিটের মধ্যে অন্তত 5টা বড় মন্দির, এবং আজীবন দেখেছি আজানের সময়
তারা ওই সময়টা কিছুক্ষণ বন্ধ রাখেন, এটা কোনো মুসলিম কমিউনিটিতে বলে দিতে হয় না, তারা নিজেরা করেন। আবার হিন্দুদের মন্দিরের পাহারা তো মুসলমানরা দেয়, এটা আমাদের ঐতিহ্য। যেটা হলো, এটা নিয়ে একটা বিরাট ইস্যু হয়ে গেল। ইস্যু হতে হতে আমি আপনাদেরকে জাস্ট এটুকুন বলি যে মুসলমানরা এটা নিয়ে প্রতিবাদ করলেন দীর্ঘ করে। সময়টা 1927 সালে 2রা মার্চ মুসলমানরা বললেন যে আজকে শিববাড়ি মন্দিরে এখান থেকে ঢোল বাজে আমরা যেতে দিব না। এইটা যখন ঘটনাটা ঘটবে তখন আপনার একটু ফাঁকে বলে রাখা ভালো যে সত্যেন সেন নামক একজন বড় হিন্দু নেতা ছিলেন, যখন একসময় তিনি বৃহত্তর বরিশালের কংগ্রেসের সভাপতি ছিলেন এবং সত্যাগ্রহ আন্দোলনের সাথে তার বিশাল নাম জড়িত। সত্যেন সেন, তার গল্প আমরা পরবর্তীতে আরো বিভিন্ন কারণেই বলবো। সত্যেন সেন নামক এই যে বড় হিন্দু নেতা, তিনি এই ঘটনা জানতে পেরে তার যে সেবক সংঘ আছেন বরিশাল এবং পটুয়াখালী, সেখান থেকে একটা বড় বাহিনী নিয়ে তিনি কুলকাঠিতে হাজির হলেন আগের দিন। তো মুসলমানরাও তারা ডিটারমাইন্ড, তারা এখান থেকে যেতে দিবে না। সত্যেন সেন তিনিও তার বাহিনী নিয়ে, স্বেচ্ছাসেবক নিয়ে ওখানে আসলেন, যেখান থেকে তারা মিছিল নিয়েই যাবেন মন্দিরে। এইটা জেনে তখন বৃহত্তর বাকেরগঞ্জের যিনি ম্যাজিস্ট্রেট ইএন ব্লান্ডি, নামটা আমি আবার একবার বলছি যে ইএন ব্লান্ডি, তিনিও গুর্খা সৈন্যদেরকে নিয়ে তখন সেখানে সমবেত হলেন। এরপরে 1927 সালের 2রা মার্চ মসজিদের দিকটায় অনেক মুসল্লি, উল্টো পাশে হিন্দুদের যে সেবা সংঘ তারাও যাবেন। আমরা যে গল্পটা শুনি বড় হয়েছে, মানে আমার আব্বা অথবা আমাদের পারিপাশে, যে তখন প্রচন্ড ঝগড়া বিবাদ শুরু হলো। মুসলমানরা একটা পর্যায়ে বলল বরিশালে ঘাড়কে বলে কল্লা, এরকম দেখাই বললো যে এই কল্লা উপরে থাকে, এখান থেকে যাইতে দিমু না। যে কল্লা উপরে থাকতে মসজিদের পাশ থেকে ঢোল বাজিয়ে যাইতে দিমু না, যেটা শুনেছি আমরা। এরপর এখান থেকে যাদের মধ্যে হিন্দুদের মধ্যে থাকা যারা মোটামুটি ইংলিশ জানতেন, তারা ইএন ব্ল্যান্ডিকে বললেন যে এখনই বলতেছে যে আমাদের কল্লা উড়াই দিবে বা কল্লা কাইটে ফেলবে, এই প্রস্তুতি নিতে। ইএন ব্ল্যান্ডির সাথে সাথে গুর্খা সৈন্যদেরকে আদেশ করলেন মুসলমানদের উপরে ফায়ার করার জন্য। এবং আপনি জানেন কিনা আজকে বলি, 19 জন মুসল্লি সাথে সাথে শহীদ হলেন কুলকাঠিতে। 19 জন মুসল্লি সাথে সাথে শহীদ হলেন এবং মসজিদের মধ্যে যারা অনেকে ছিলেন তারা আহত হলেন। তো কুলকাঠি হত্যাকাণ্ড ঘটলো 1927 সালের 2 মার্চ। 19 জন মুসল্লি শহীদ হলেন ইএন ব্ল্যান্ডির সরাসরি নির্দেশে গুর্খা সৈন্যদের গুলিতে। এটা নিয়ে পরবর্তীতে আন্দোলন হলো। যেটা হলো, ফাঁকে আপনাদেরকে বলি, শেরে বাংলা পরবর্তীতে সেই কুলকাঠিতে গেছেন এবং তিনি গিয়ে এই যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে জমি দেওয়ার চেষ্টা করেছেন। ওই গ্রামটাকে শহীদিয়া নামকরণ করেছেন, শহীদিয়া স্কুল, শহীদিয়া মাদ্রাসা নামে 2টো প্রতিষ্ঠান ওখানে করেছেন। এটা আপনারা সার্চ দিলে পাবেন। এখন আমি আপনাকে যে গল্পটা শোনাতে চাই, আব্বা যে কারণে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে রাজি হইলেন, মানে আমার কথা ফর্মাল হয়ে গেলে আপনারা বললেন, আমি ফর্মাল কথা বলতে চাই না, খুবই বৈঠকি আলাপে বলতে চাই। আব্বার দীর্ঘ মনোবেদনা, মুসলমানরা ইংলিশ না জানার কারণে 19 জন মুসলমানের তাজা প্রাণ ওইখানে শহীদ হয়ে গেছে। আব্বা মানে তৎকালীন আমার আব্বার মতো বহু মানুষ, তাদের এই মনোবেদনা যে মুসলমানরা বলেছে এই কল্লা থাকতে এইখান থেকে যাইতে দিব না, আর তাদেরকে ইন্টারপ্রেট করা হয়েছে এই কল্লা এখন কোপাই ফেলাই দেওয়া হবে বা এরকম একটা কিছু। তো আব্বার কথা হইলো, সে আইসা বললো তার তো আজীবন বেদনা আছে, তার মানে তাদের যে মুসলমানরা ইংরেজি না শেখার ফলে এই যে তাদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হলো এবং এতগুলো প্রাণ গেল। সুতরাং তুমি যদি ইংরেজি শিখে অথবা এই জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া তোমার এই শিক্ষা যদি বাঙালি মুসলমান যারা সংখ্যায় কোটি কোটি কিন্তু তাদের ক্ষমতা নাই, তাদের ভাষা নাই, তাদের জ্ঞান নাই, তারা গুলি খায় শহীদ হয়, সর্বোচ্চ পরবর্তীতে 2-1 কাঠা জমি পায়, তাদের উপকারে যদি লাগে, শুধু এই কারণেই আমি তোমার বিশ্ববিদ্যালয়ে পড়তে দিতে রাজি। এবং তিনি আমার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে দিলেন। গল্পটার মধ্যে এভাবে শুরু করলাম এই জন্য, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন বাঙালি মুসলমান তার যে দীর্ঘদিনের মনোবেদনা পোষণ করে আসছে, তাকে ডিহুম্যানাইজ করা হয়েছে বিভিন্ন ভাবে। এইটা আমি আমার আব্বার এই গল্পটার মধ্যে দিয়ে, আমার বেড়ে ওঠার মধ্যে দিয়ে গল্প। মজার ব্যাপার হলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর সময় যখন ফাঁকে ফাঁকে একটু অন্য পড়া পড়তাম, তখন আমি আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির 50 বছর বইটা পড়া শুরু করি। ফাঁকে ফাঁকে যে গল্প আকারে পড়ি, তখন আমি ভার্সিটিতে ভর্তি হই নাই। আপনাদের কাইন্ড ইনফরমেশনের জন্য বলি, এই গল্পটা আবুল মনসুর আহমেদ তার আমার দেখা রাজনীতির 50 বছরের একদম শুরুর দিকে তিনি উল্লেখ করেছেন, যে কুলকাঠি হত্যাকাণ্ড সংক্ষেপে বলেছেন। এবং শেরে বাংলা যে পরবর্তীতে এসে এখানে জমি দিয়েছেন, এবং ভালো কথা ব্লান্ডিকে
শেরে বাংলা শহীদিয়া এসে সমাবেশে যে বলেছেন ব্লাডি, এই বলে তাকে উপাধি দিয়েছেন। পরে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, ব্লান্ডিকে তিনি ব্লাডি বলেছেন, চাকরিচ্যুত করেছেন, মানে কিছু একটা রিয়াকশন হয়েছে। কিন্তু আফসোস দেখেন, এইরকম একটা গল্প আজকের আগে আপনারা কয়জন জানতেন আমি জানি না, যে এই গল্পটা কিন্তু 1927 সনের, এর মানে 100 বছর পুরনো তো হয় নাই, আমরা অনেকে জানি না। এর মানে গল্প যেভাবে নির্মিত হয়, গল্প কিভাবে হয়, গল্পের মধ্যে শব্দ, শব্দের রাজনীতি, এইগুলো না বোঝা পর্যন্ত আমরা আমাদের সার্বভৌমত্ব, আমাদের ক্ষমতা আমাদের কোনোদিন হয়ে উঠবে না। যেজন্য আমরা শাহবাগকে শুধু শাহবাগ স্থানকে বুঝাচ্ছি না, সারা দুনিয়ার সব জায়গায় শাহবাগ হতে পারে। আমরা সার্বভৌম সংস্কৃতি, আচ্ছা জমানায় এটার মধ্যে তো একটা ভিন্ন সেন্স আছে। সার্বভৌম সংস্কৃতি বলতে কালকে একজন ভালো চিন্তক উনি প্রশ্ন করেছেন আমাদের কমেন্টে যে সার্বভৌম সংস্কৃতিটা কি। বড় আলাপ না দিয়ে সংক্ষেপে আমরা ছোট মানুষ যা বলি আমরা সেটা বুঝতে চাই। সার্বভৌমত্ব আর সার্বভৌম মানে যা আমার, যার মধ্যে তাবেদারি নাই, কোনো চাপিয়ে দেয়া নাই, এটা তো সার্বভৌম। এর চেয়ে সহজ কিছু তো আমরা বুঝি না। যদি এর কোনো একাডেমিক সংজ্ঞা থেকেও থাকে আমরা তা মানি না বা বুঝি না, এই কারণে কারণ আপনারা জানেন শব্দের ফ্রেমিং দুইভাবে হয়। তার আক্ষরিক অর্থকে ছাপিয়ে গিয়েও তার এক সময় বৃহত্তর অর্থ একটা কালচারাল কনোটেশন তৈরি হয়। সুতরাং সার্বভৌম ইন আ সেন্স যে আমার, আমাদের এবং তার প্রকাশের স্বাধীনতার, তাই সার্বভৌম। আমরা সার্বভৌম সংস্কৃতি বলতে বোঝাতে চাই তাই আমাদের যে নিজস্ব এলিমেন্ট, আমাদের যে উপাদান কথায়, কাজে, সিনেমায়, রাজনীতিতে, প্রতিদিনকার শব্দ বাক্যে, তাই কি আমাদের বই পুস্তকে পত্রিকায় আছে? আমি যা প্রতিদিন বলি, দেখি, খাই, সেইটা যদি পত্রিকায় ওঠে সেইটা কি সুশীল হয়ে ওঠে বা প্রমিত হয়ে ওঠে অথবা শুদ্ধ হয়ে ওঠে? সুতরাং যা আমার, যা আমাদের, যা আমরা বলি মেকি না, এটাকে বলতে পারবার যে ক্ষমতা বা স্বাধীনতা আমাদের কাছে, তাই সার্বভৌম সংস্কৃতি। সুতরাং শাহবাগ উত্তর জামানায় সার্বভৌম সংস্কৃতির নিশানা কি হবে এটা নিয়ে আমরা সবাই ভিন্ন ভিন্ন আলাপ করব। সবাই মিলে একটা একটা আমরা প্ল্যান করব। অনেকগুলো নিশানা যদি দাঁড়িয়ে যায়, সেই নিশানার দূরত্ব কিভাবে কমিয়ে 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 অন্তত একটা নিশানা তৈরি করা যায়। আমি আপনাদেরকে একটা গল্প আবুল মনসুর আহমেদের প্রসঙ্গ টেনে যেহেতু বললাম, এই আলোচনায় আজকে আবুল মনসুর আহমেদ অত্যন্ত জরুরি একজন ব্যক্তিত্ব, যারে না বুঝলে, পাঠ না করলে আমাদের আলাপগুলো সংক্ষিপ্ত থেকে যাবে বা ধরা যাবে না। দুটো তার ছোট গল্প বলি। আবুল মনসুর আহমেদের আত্মকথা, যেখানে যেটা অনেকেই জানে না, আমার দেখা রাজনীতি প্রিয় না। আবুল মনসুর আহমেদ গল্প লিখলেন মুসলমানি কথা নামে, বাচ্চাদের জন্য শিশুতোষ বই। আপনারা জানেন তিনি রাজনীতিবিদ, তিনি ভালো। আবুল মনসুর আহমেদ মুসলমানি কথা নামে উনি যেটা লিখলেন, এটার প্রকাশক হিসেবে ভট্টাচার্য অ্যান্ড সন্স। সংক্ষেপে গল্পটা বলে যাই। ভট্টাচার্য অ্যান্ড সন্স কোম্পানি খুবই তখন বিখ্যাত কলকাতায়, তাদের সাথে এগ্রিমেন্ট হলো, বইটই জমা দিয়ে দিলেন। ওনাকে একদিন বললেন যে একটু অফিসে আসতে হবে, গাড়ি পাঠালেন। গাড়ি পাঠিয়ে চাটা খাওয়িয়ে তাকে পরামর্শ দিলেন যে এই গল্পের মধ্যে কিছু শব্দ আছে, কাইন্ডলি আপনার একটু পাল্টাই দেওয়া লাগবে। তো অনেক গল্পের শেষের যেটা, এর মধ্যে আল্লাহ, খোদা, বেহেশত এরকম শব্দগুলো আছে। সুতরাং এই শব্দগুলো তো বাংলা না, এই শব্দগুলো হলো আরবি বা ফার্সি। যেহেতু বাংলা বই, আপনি এইগুলোর একটু বদলায় দেওয়া যায় কিনা। উনি রিজিড থাকলেন যে এরকম তো বদলান যাবে না। ওনাকে দ্বিতীয় পরামর্শ দিলেন, তাহলে একটা কাজ করেন, এইটার নিচে আপনি ফুটনোট দিয়ে দেন, আল্লাহ মানে ঈশ্বর, তারপরে হলো বেহেশত মানে স্বর্গ, রোজা মানে উপবাস, ফুটনোট দেন। উনি বলবার চেষ্টা করলেন যে বাচ্চাদের বইতে এরকম ফুটনোট দিলে ভালো লাগবে না। সর্বশেষ বললেন তাহলে একটা কাজ করেন, সবার শেষে শব্দার্থ হিসেবে দিয়ে দেন। তো উনি যেটা বললেন, ওই সময় ওনার সাথে 1000 টাকার কন্ট্রাক্ট হয়েছে, ওনাকে 1000 টাকা দিবেন, 100 টাকা অ্যাডভান্স করেছেন। সে সময় ওনার জন্য এই টাকাটা অত্যন্ত জরুরি, না বলতে পারে আরও কঠিন। কিন্তু ভাইবেন এটা 1920 থেকে 30-এর সময়ের গল্প, যখন ওদিকে কুলকাঠিতে একটা গণহত্যার মতো হয়ে গেছে। তখন মুসলমানি কথা নামক একটা গল্প, এই গল্পে যেই শব্দগুলো শত বছর ধরে মুসলমানরা চেনে, হিন্দুরা চেনে না এমন না। হিন্দুরা কি আল্লাহ চেনে না? আমরা কি ভগবান চিনি না? আমরা কি উপবাস চিনি না? সেটা কি রোজা দিয়ে আমাদেরকে ট্রান্সলেট করতে হয়? সবাই জানে। সেই শব্দ দিয়ে বই প্রকাশ করা যাবে না, কারণ তার পাবলিশার একজন বিখ্যাত হিন্দু পরিবার থেকে, এবং এখানে তাদের আপত্তি আছে। একটা গল্প গেল। দ্বিতীয় গল্পটা হলো তার প্রায় 12 বছর পর, তখন শেরে বাংলা শিক্ষামন্ত্রী, আরও শিক্ষাক্রমে থাকবে এবং এ বইটা আরও বেশি চলবে, কারণ এখন প্রাইমারি আর মক্তব ত্যাগ হয়ে গেছে।
সুতরাং ওনার রেভিনিউ বাড়বে, ওনার মনটেন খুব খুশি। হঠাৎ করে ওনার কাছে চিঠি আসলো, আল্লাহ, বেহেশত, রোজা, আরবি ফার্সি শব্দ না বাংলা শব্দ, এই বিতর্ক আমরা পরে করব। উনি প্রথম বললেন যে এইবার তার আমার সাথে পারবা না, এই কারণে না। তো উনি কলকাতা গেলেন ময়মনসিংহ থেকে, গিয়ে শেরে বাংলার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন যে এই অবস্থা দেখেন, তারা এই কথাগুলো বলতেছে। শেরে বাংলা আমরা যা আছে এলিমেন্ট এগুলো বলবো, এরপরে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে কি। শেরে বাংলা বলছেন যে হিন্দু বদমাইশ অফিসারগুলোর জন্য পারলাম না, এবার তোমার একটু দেরি হয়ে গেছে, তবে আগামী বছর মিস যাবে না। আবুল মনসুর আহমেদ ভাবলেন শেরে বাংলার শিক্ষামন্ত্রী, তারপরও তিনি এই গল্প গ্রন্থকে পাশ করাতে পারেন নাই শিক্ষাক্রমে। সেখানে কৈফিয়ত দেওয়া হয়েছে। আমি আপনাকে বলি যে আল্লাহ খোদা, পানি ইত্যাদি শব্দ প্রাইমারির পাঠ্যপুস্তকে থাকলে হিন্দু ছাত্রদের ধর্মাঘাতে আঘাত লাগবে। আবার বলি, তাদের অনুভূতিতে আঘাত লাগবে। আল্লাহ খোদা, পানি ইত্যাদি শব্দগুলো প্রাইমারি পাঠ্যপুস্তকে থাকলে হিন্দু ছাত্রদের অনুভূতিতে মারাত্মকভাবে আঘাত লাগবে। এই তিনটে গল্প আপনাকে একবার বললাম, আসেন ছোট করে সুতোয় বাঁধি। এই শব্দগুলো হিন্দুদের জন্য অফেন্সিভ কোনো শব্দ না, যেমন আমাদের জন্য ভগবান, ঈশ্বর, উপবাস, মাসি পিসি অফেন্সিভ না, এগুলো আমাদের আপন শব্দ। একইভাবে হিন্দু সমাজে এই শব্দগুলো অফেন্সিভ হওয়ার কোনো কথা না। 700, 800, 1000 বছর ধরে এই শব্দের সাথে তারা পরিচিত। কিন্তু আবুল মনসুর আহমেদের সময় শিক্ষামন্ত্রী শেরে বাংলা হওয়া সত্ত্বেও তিনি এটা পাশ করতে পারলেন না, কারণ হলো ধর্মানুভূতিতে আঘাত হানবে। তাহলে 1927 সনে অশিক্ষিত কৃষক মুসলমানরা, তাদের মসজিদ ভাঙা, তারা দাবি করলেন যখন নামাজ পড়ি তার পাশ থেকে এরকম এত বড় হিন্দুদের র্যালি যদি যায়, ঢোল ডুম্বুরা বাজাতে বাজাতে আমাদের ধর্মের অনুভূতিতে আঘাত লাগে। এইটা হলো সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িক উস্কানিকে জবাব দেয়া হলো গুলি করে 19 জন মানুষকে হত্যা করে, অসংখ্য মানুষকে আহত করে। আর আল্লাহ খোদা শব্দ, আপনি ভাবেন, আপনি ফ্রেমিংটা বোঝার চেষ্টা করেন যে এই শব্দগুলো থাকলে হিন্দু শিক্ষার্থীরা আঘাত পাবে, এই জন্য শব্দগুলো রাখা যায় নাই। যদিও তখন মুসলমানদের হাতে ক্ষমতার স্টেক আছে। কিসের ক্ষমতা আপনি বলেন? কিসের শাহবাগ উত্তরকাল? এই সময় কোনোভাবেই শাহবাগ উত্তরকাল না, এটা আপনাদেরকে ডেকে আনার জন্য বলেছি। আমরা আরো দীর্ঘ সময় শাহবাগিতার মধ্যেই থাকবো। এই যুগ শাহবাগের যুগ। মানে আপনারা বিব্রত হয়ে যাচ্ছেন মনে হয়, ফ্রেমিং করলাম একটু একটু করে। তাহলে আমি আপনাকে আবুল মনসুর আহমেদের দুইটা গল্প থেকে বলবার চেষ্টা করলাম 47-এর আগে মুসলমানরা বা মুসলমানি। এবং আরেকটা কথা বলি, করোনার কালে অনেকগুলো তো ওয়েবিনার হতো। একটা ওয়েবিনারের কার্ড আমার খুব চোখে পড়লো, তখন সেটা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। কোট অ্যান্ড কোট এরকম ওয়েবিনারের বিষয়টা যে সনাতনী বাংলাকে নষ্ট করে দিচ্ছে মুসলমানি বাংলা। আই রিপিট, এই যে দীর্ঘদিনের ফোর্ট উইলিয়াম থেকে যে বাংলা তৈরি হয়েছে বিদ্যাসাগরদের হাত ধরে, সেই বাংলাকে ধ্বংস করে দিচ্ছে মুসলমানি। আপনারা জানেন এটা কলকাতার অ্যাকসেন্টরা এভাবে বলে এবং খুব স্যাটায়ার করে বাজেভাবে মুসলমানি কথাটা তারা বলে। এবং তারা বলতে চায় মুসলমানি বাংলা তো বাংলা না। যদিও আবুল মনসুর আহমদ ভট্টাচার্য সান্সের সাথে প্রকাশনা যখন বাতিল হয়ে আসে তার কন্ট্রাক্ট, তখন একটা কথা তাকে বলে এসেছিলেন, 56 ভাগ বাঙালির মুখের কথারেও আপনার বাংলা মনে হয় না। আপনারা জানেন দুই বঙ্গ যখন একসাথে, তখন অলমোস্ট 56 ভাগ বাঙালি হলো মুসলমান। তিনি বললেন যে 56 ভাগ বাঙালির মুখের শব্দকেও আপনার বাংলা মনে হয় না। তো আসেন আমরা এই পর্যন্ত কিছু কথাবার্তা বললাম, এরপরে আমি আরও বিচ্ছিন্ন কয়েকটা আপনার গল্প বলবো। এই গল্পের শেষে আমরা আপনাদেরকে একটা সুতোয় বাঁধার চেষ্টা করব। দেখেন 2014, 18, 24 তিনটে যে নির্বাচন হয় নাই, ভোট হয় নাই, এইটা জানতে কি আপনার রাষ্ট্রবিজ্ঞান পড়া লাগবে? আপনার নির্বাচন কমিশনে আপনার দীর্ঘদিন কাজ করা লাগবে? আপনার একটাই তো নির্বাচন হলোই না 14তে, পরেরটায় রাতের ভোট দিনই হলো, মানে কি হলো না হলো আপনাদের সবাই জানেন। নবনীতা চৌধুরী বলছেন, দেখেন এই যে ভোট হয় নাই, এর কোনো কনক্রিট এভিডেন্স কি কারো কাছে আছে? ভোট যে মানুষ দিতে পারছে না, কই কনক্রিট এভিডেন্স তো আমরা কোথাও দেখছি না। আর ভোট হয় না, রাতে ভোট হয়েছে, কই? এর তো কোনো ডকুমেন্টেশন নাই, মানুষেরা তো মোবাইল টোবাইল দেখি না তো। তখন বলছেন আমরা এগুলো অনুমান করি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে। দেখেন এই সময় এই কথাকে বলছে যখন বাংলাদেশের কোটি কোটি মানুষ জানে ভোট হয় না, রাতে ব্যালট ভরা হয়, কেন্দ্রে গেলে তাকে মারা হয়, তখন দাঁড়িয়ে যদি বলা যায় যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে বলছি হয়তো এরকম কিছু হয়। এবার আপনি বলেন আজ থেকে 20 বছর পর আপনি বা আপনার সন্তান
14 থেকে 24-এর নির্বাচন নিয়ে সে কাজ করবে। তার প্রাইমারি সোর্স কি? পত্রিকা তো, টিভি তো। কোন পত্রিকা বাংলাদেশে গত 20 বছরে লিখেছে ভোট হয় নাই, সব ব্যালট রাতে ভরে ফেলা হয়েছে? কোন টিভি বলেছে এতগুলো সেন্টারে সব সিল গেলা হয়ে গেছে, একজন মানুষ ভোট দিতে পারে নাই? আপনি তখন তো কি বলবেন? এই যে প্রত্যেকটা পত্রিকায় এসছে, প্রথম আলো থেকে শুরু করে, ভোট হয়েছে, সামান্য কিছু কারচুপি হয়েছে। এই যে টিভির ফুটেজ আপনি নিজের চোখে দেখতেছেন, আপনার সামনে আপনার ইতিহাস কিভাবে নাই হয়ে গেছে, তাহলে আপনি কি করে ফিল করবেন 200 বছর আগে আপনার ইতিহাস এখন আপনার হাতে ডকুমেন্টেড থাকবে? গত 200 বছরের ইতিহাস ধরে টান দেওয়ার আগ পর্যন্ত আপনি বাঙালি মুসলমানের উপর নির্যাতন, শাহবাগ কিছুকে আপনি ধরতে পারবেন না। প্রত্যেকটা জিনিস একই সুতোয় বাঁধা। 71-47 ছাড়া হয় না, 47 সিপাহী বিপ্লব ছাড়া হয় না। এই গল্পগুলো তো আমাদের সামনে কেউ আনে না। তা আপনি এখন বলেন না, আজকে যদি 24-এর বিপ্লব সফল না হতো, আপনি আজকে যাতে গণহত্যা বলতেন, এদেশে গণহত্যা হতো কোনটা? অসংখ্য নাৎসি ফ্যাসিস্ট পুলিশ যখন মানুষকে মেরে ফেললো, তার বিপরীতে মানুষ যখন প্রতিরোধ গড়ে তুললো এবং সেখানে কিছু পুলিশ মারা পড়লো, গণহত্যা তো এইটাই। বাংলাদেশের মানুষ সব গণহত্যাকারী হয়ে যেত, আর ভিকটিম হয়ে যেত এই ফ্যাসিস্ট পুলিশরা। ন্যারেটিভ তো এটা। আপনি দেখেন না 5 তারিখের আগ পর্যন্ত কয়টা টিভির কি ফুটেজ, কি পত্রিকা, টিভি চ্যানেল, এগুলো তো আল্লাহ আসমান থেকে বানাইয়া ফেরেশতাদেরকে দিয়ে প্রতিদিন ঢাকার রাজধানীতে পাঠায় না যে ফেরেশতারা দেখে লিখে দিচ্ছেন। এগুলো ডকুমেন্টেশন কিভাবে তৈরি হয়? আমার খুব আফসোস লাগে, আমার রাষ্ট্রবিজ্ঞানে আমার এক বন্ধু, আমরা অ্যাসাইনমেন্ট করছিলাম ফাইনাল ইয়ারে একটা ব্যাপার, আমাদের গ্রুপ অ্যাসাইনমেন্ট ছিল। তো একটা কথার প্রেক্ষাপটে সে উঠে বলল যে আর এটা তো পত্রিকায় আসছে। আমি প্রতিবাদ করলাম, আমার শুধু এইটাই মনে হলো বাংলাদেশের আক্ষরিক অর্থে কোনো বিশ্ববিদ্যালয় নাই, সর্বোচ্চ কলেজ থাকতে পারে। ভাই, বিশ্ববিদ্যালয়ের কাজ ছাত্রছাত্রীদেরকে পড়ানো না, চিন্তা করতে শেখানো আর চিন্তা উস্কে দেয়া। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ধরে বলি, অন্য সব বাদ দিয়ে এইখানে শুধু চিন্তার কাঠামো শেখানো আর চিন্তা উস্কে দেওয়া ছাড়া আর দুনিয়ার সব করা হয়। আপনি ভাবেন সে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সে বলছে কেন এটা তো পেপারে এসছে। আরে ভাই, তুই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলবি এই পেপারে কে লিখছে, কিভাবে তৈরি হয়েছে, তার গল্পের পিছনের গল্প। সেই চিন্তা করার তৌফিক তো আমাদের নাই। আসেন এবার আমরা একটু আল মাহমুদকে ধরে টান দিব। এই অর্থে যে 47 পড়লাম, আমরা একটা পাকিস্তান রাষ্ট্র সবাই মিলে তৈরি করলাম, তারপরে আমাদের কি হলো? দেখেন, একটা জীবনের একটা শব্দ মানুষের পরবর্তী জীবনে যে কিভাবে বদলে দেয় আপনি চিন্তাও করতে পারবেন না। আল মাহমুদ জীবনে নজরুলের একটা শব্দ দিয়ে এত অনুপ্রাণিত হলো, সেইটা যে তারপরে আল মাহমুদ বানাবে এটা তিনিও তখন বুঝতেন না। এই জন্য যুদ্ধ করে একজন মানুষ হলেও টিকে থাকতে হয়। দেখেন, আল মাহমুদরা আমরা চিনি সেই মানুষ হিসাবে যখন সবাই ধার করা, প্রমিত, কোট আনকোট শুদ্ধ শব্দ দিয়ে নতুন বাংলা সাহিত্য বানায়, যেই শব্দ পড়ে আমি আমার মায়েরে আমার বাপেরে যেই নামে ডাকি, সাহিত্যে তা পাই না, পত্রিকায় তা পাই না। আল মাহমুদ হলেন সেই লোক যিনি ঘরের দুয়ারের চৌকাঠের শব্দগুলোরে শুদ্ধ করে তুললেন, সার্বভৌম করে তুললেন। এই স্পিরিট তার কোত্থেকে আসলো? আল মাহমুদ তার স্মৃতি কথায় বলছেন, ছোটবেলায় কবিতা পড়ি, হঠাৎ করে নজরুলের একটা কবিতা পড়ি, সম্ভবত ফাতিহায়ে ওয়াজদাহম বা এই কবিতাটা। উনি বললেন যে দুটো লাইন আমার মাথায় মারাত্মকভাবে আটকে গেল। আপনাদের ফাতিহায়ে ওয়াজদাহম বা কোন কবিতাটাই সম্ভবত এর মধ্যে দুটো লাইন মনে আছে কিনা, যে গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা, আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতিমা। এরকম কিছু মানুষ তৈরি করবার জন্য। আসেন আল মাহমুদ নিয়ে আর একটা গল্প বলে আল মাহমুদ প্রসঙ্গ টানি, সবগুলো একসাথে বলছি। 60-এর দশক নিয়ে বাংলা সাহিত্যে অনেক গল্প, 1 আর 2 এর কাছে আমি আসছি এবং তোমরা তাকে নিয়ে তর্ক করতে বাধ্য হও। আল মাহমুদ বলছেন তার সাথে সকল কবি, ফজল শাহাবুদ্দিন, শামসুর রহমান বা অন্যরা সবাই আপনারা দেখবেন তৎকালীন ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট। তা আল মাহমুদের যে কয়টা গালি শুনতে হতো, পড়াশোনা জানে না, ইংলিশ লিটারেচার তো পড়েই নেই, খ্যাত এই সেই, যার কারণে আল মাহমুদ একটা শ্লেষ লিখলেন। সবাই যখন বলে 60-এর দশক বিরাট কিছু করবে, আল মাহমুদ বললেন সবাই বলে ভাঙবো, কেউ কি কিছু ভাঙ্গে? 60-এর দশক বগল বাজায়, বউ নিয়ে যায় লাঙ্গে। এই যে লাং 40-এ আজকে তারা মুহুরি থাকতো সর্বোচ্চ। আমার একজন শিক্ষক একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছিলেন, তাকে আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি কি 47 আন্দোলন নিয়ে আপনার অবস্থান কি? পাই আমাদেরকে কি মিথ্যা এবং ভুল শেখানো হয়েছে, এই কথা কেউ কেন বলে না? 71 যদি আমাদের হয়, 47 কাদের? বরং গল্প করে বলবার কথা ছিল আমরা সেই জেনারেশন যাদের বাবারা দাদারা 2টা যুদ্ধ করে। পরিচালকরা, সিনেমার পরিচালকরা বললেন যে তারা যে ন্যারেটিভ নির্মাণ করে আমরা সেই ন্যারেটিভ দেখাবো কিনা। আমি এখানে একটা প্রশ্ন করেছিলাম, আপনারা যে ভারতীয় সিনেমার বিরুদ্ধে বলছেন,
গত 50 বছরে বাংলাদেশের সিনেমা হয়েছে কয়টা? এখানে দুটো ইস্যু। একটা হলো ভারত আপনাকে যে ন্যারেটিভ নির্মাণ করতে চায় ভারতীয় সিনেমা আসবে না, ওকে, ভারত বাংলাদেশের কোনো পরিচালককে 10 কোটি টাকা দিয়া সে তখন যদি এখানে সিনেমা বানায় তার ন্যারেটিভ নির্মাণে আপনি কোন পলিসি দিয়ে থেকে আটকাবেন? আপনি বললেন ভারতের সিনেমা আসবে না, রাইট? নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু তার গেরিলা সিনেমায় দেখাচ্ছে মসজিদের ইমাম সাহেব বের হয়ে যখন হিন্দু নারীদের উপরে আক্রমণ হচ্ছে সে এসে ফতোয়ার মতো বলছে এগুলো সব নিয়ে যাও, ওরা সব গনিমতের মাল। বাংলাদেশের কোন এক্সট্রিমিস্ট মৌলবাদী হুজুরও আপনার নাম ধরে বলতে পারবেন যে হিন্দু মহিলাদেরকে গনিমতের মাল বলেছে, মানে তাদেরকে ধর্ষণ করা যাবে, তাদেরকে রেপ যা ইচ্ছে তাই করা যাবে? কে বলেছে? এটা তো সিনেমা। তো সেই সিনেমা হবে না, আপনি কিভাবে আটকাবেন? দ্বিতীয় বললাম, আপনি আমাকে বলেন গত 50 বছরে আপনার বাংলাদেশের সিনেমা বানাইছেন কয়টা? কারণ গত 50 বছরে যত সিনেমা হয়েছে আমি সিনেমায় দেখি, আমি আমার বাপের চেহারা দেখি, যার জ্ঞান তো আমি কোনো অপরাধ করতে বা খারাপ কাজ করতে দেখি নাই, অথচ পুরো সিনেমার সব থেকে বাজে ক্যারেক্টারটা আমার বাপের মুখ। আমার বাপ মানে কোটি কোটি বাঙালি মুসলমান যার দাড়ি আছে, টুপি আছে। আপনার বাঙালি সিনেমা বানাইছেন কয়টা? তখন আমি বললাম একটা একটা গল্প বলেন। 47 কেন্দ্রিক সব থেকে, এই যে পাকিস্তানের এই গল্পটা বলে আমরা শেষের দিকে আসবো। দেখেন 47-এর যে দেশভাগ, এই দেশভাগ নিয়ে অনেক বড় বেশি তো সিনেমা হয় নাই, আপনারা খেয়াল করে দেখবেন সব থেকে বেশি সিরিয়াস কাজ করেছে ঋত্বিক ঘটক। তিনি এটা নিয়ে 1962, 60, 61, 62 এই 3টে সময়ে তিনি ট্রিলজি বানালেন, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখা, এই 3টে সিনেমা। আমি 2-3 বছর আগে আমার একদম আগ্রহের জায়গা থেকে এই কিন্তু যত সিনেমা আছে আমি নোট নিয়ে দেখেছি। সেইখান থেকে আমার মেমোরিতে বলতে পারি, আপনারা নিজেরা কেউ জানেন কিনা, ধরেন যখন 47 হলো, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু জনগোষ্ঠীর মানুষ তারা কলকাতায় চলে গেল। এর মানে তাদের ঘর বাড়ি দীর্ঘদিনের আপন স্মৃতি ছেড়ে তাদেরকে যেতে বাধ্য হলো। এটা একটা গল্প। আচ্ছা, ভারতে যেসব মুসলমানরা ছিল তারা কি কেউ পাকিস্তানে এসেছিল? মানে এই পূর্ব পাকিস্তানে, এই বাংলাদেশে 47-এ এসেছিল? একটা সিনেমা পারলে বলেন 47 থেকে শুরু করে এখন পর্যন্ত হয়েছে, যেই সিনেমায় প্রত্যেকটা সিনেমায় পোট্রে করা হয়েছে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যে হিন্দুরা যাচ্ছে তাদের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, কি করুণ পরিণতি, তারা খালি হাতে চলে যাচ্ছেন, এর চেয়ে তো মর্মান্তিক গল্প আসলেই নাই ভাই। 60% ছিল যারা বাংলাদেশ ছেড়ে ভারতে গেছেন, মহাজির তো অলমোস্ট 40% ছিল যারা ভারত ছেড়ে পাকিস্তানে আসতে হয়েছে ঠিক একইভাবে, যাদের হাতে কিচ্ছু ছিল না। একটা সিনেমা আপনি পাবেন না যেই সিনেমায় পোট্রে করা হচ্ছে ভারতে ঘর বাড়ি আত্মীয় স্বজন ছেড়ে পূর্ব পাকিস্তানে এসে হাজির হয়েছে শূন্য হাতে। সেই সাফারিংসের গল্প একটা সিনেমায় নাই। অথচ এখন দেখেন পশ্চিমবঙ্গ যখন সিনেমা বানাবে তখন তো সে তার ন্যারেটিভ বলবেই। ঋত্বিক ঘটক যখন বলছেন তিনি কলকাতা উদ্বাস্তু দেখছেন, স্বাভাবিকভাবে তিনি তার এই কথাই বলবেন। তাহলে এটা তো প্রত্যাশার জায়গা। বাংলাদেশে বসে যে সিনেমাটা হবে 47 নিয়ে, তখন অন্তত ভারত থেকে বাংলাদেশে যেই লোকেরা আসলো তাদের সাফারিংস দেখানো হবে। অদ্ভুত, কলকাতার বয়ানে তা বাংলাদেশে কোনোদিন হলো না। বাংলাদেশের মধ্যে তানভীর মোকাম্মেল সিরিয়াস কাজ করার চেষ্টা করেছেন। তার দুটো সিনেমা, চিত্রা নদীর পারে যেখানে আমরা তৌকির আহমেদ অভিনয় করেছেন, আর একটা হলো সীমান্ত রেখা, একটা ডকুমেন্টেশন করেছেন। দেখেন কি পরিমাণ মানে ন্যারেটিভ নিজেরা নির্মাণ করে। চিত্রা নদীর পারে গল্পের মধ্যে নায়ক নায়িকার একসময় বলছে লাল পিঁপড়া কালা পিঁপড়া, এর মধ্যে একটা গিয়ে বলতেছে যে এই হিন্দু মানে লাল পিঁপড়া নাকি হিন্দু, এরকম করে একটা স্যাটায়ার। একটা কথা খেয়াল করেন, এই গল্পটা অনেক নাটক সিনেমা বিভিন্নভাবে বলা হয়েছে। বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে গালি দেয় আকাটা বলে। আপনারা কি জানেন কিনা আকাটা মানে তাদের মুসলমানই হয় না? সত্য। আমি এখন যেটা বলবো এটা আপনার স্লাং হিসেবে নিয়েন না, ডকুমেন্টেশন হিসেবে নিয়েন। এই গল্পটা কোনো বইতে কেন নাই? তাহলে হিন্দুরা বাংলাদেশি মুসলমানদেরকে কাটাচোদা বলে। থাকলে তো আকাটা কাটাচোদা দুইটাই থাকতে হবে ব্রাদার। আপনি সব জায়গায় আকাটা পাবেন, পরের শব্দ পাবেন না। শব্দ কিভাবে গুম হয়ে যায়। তো আমি আপনাকে যেটা বললাম, তানভীর মোকাম্মেল সীমান্ত রেখায় দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে অনেক গেস্ট এসছেন যাদের বাড়ি কুমিল্লা, ময়মনসিংহ এই ভিটায় ছিল, তাদেরকে তিনি ওখানে নিয়ে গেছেন যে এইখানে 47 না না আমরা রাজাকার না, আমরা মুক্তিযোদ্ধা। তারা বললেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচারটা পরে অ্যাড করা হয়েছে। সেই রাত্রের সাক্ষী আমি। আক্তারকে আমি ফোন দিয়েছি, আমার সাথে জাবের আছে। রিক্সা থেকে যখন ঢুকছে মৎস্য ভবনের দিক থেকে, মেয়েরা রোকেয়া হল থেকে অন্য অন্য হল ভেঙে যখন মিছিল করলো, দেখি রান্দা চাপাতি নিয়া ওইদিকে ট্রাকে জড়ো হয়ে গেছে। আক্তারকে ফোন দিয়ে বললাম জলদি মিটিং ক্লোজ করো, ঢুকে যেতে বলো সবাই হলে, এখনই অ্যাটাক হবে। সেদিনে স্বৈরাচার পরে যোগ করা হয়েছে। সুতরাং কারো কাছ থেকে ভ্যালিডেশন নিয়ে নিজের সার্বভৌম সংস্কৃতি তৈরি করা যাবে না। কথা সর্বশেষ এটাই,
শাহবাগ মানে শাহবাগ কোনো জায়গা নাই, সারা বিশ্বের সেই সব জমিন যেখানে ফ্যাসিবাদ উৎপাদন হয়। আর সার্বভৌম সংস্কৃতি তাই প্রত্যেকটা মানুষ ঘরে বাবার সাথে, মায়ের সাথে, বন্ধুর সাথে যা বলে, বইয়ে, পুস্তকে, প্রত্যেকটা জায়গায় সেই কথাই যদি তুলে আনতে পারে, তখন তার সংস্কৃতি সার্বভৌম হয়। বাংলাদেশে সার্বভৌম সংস্কৃতিও নাই, শাহবাগের বিরুদ্ধে লড়াইয়ের একটা ফেজে আমরা আছি। আমাদের এই লড়াইটা হবে শাহবাগিতার বিরুদ্ধে, সার্বভৌম সংস্কৃতির পক্ষে, তাবেদারির বিপক্ষে। আমি টুকটাক কিছু নুক্তা দিয়ে গেলাম, আমি আমার আলাপটা হয়তো করতে পারি নাই, আমাদের পরবর্তী আলোচনা আছে। আপনাদের আগ্রহ থাকলে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইনসাফের রাষ্ট্রে সে আলাপ আমরা আগায় নিয়ে যাব। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।